বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। টানা ৩৯ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হারিয়েছে ইরান। সামরিক ক্ষমতার প্রদর্শনে সফল তেহরান, দাবি ইসরায়েলি সাবেক কর্মকর্তার। তেল আবিব জুড়ে বিতর্ক। যুদ্ধের সমঝোতা স্মারক নিয়ে আলোচনা সম্পন্নের দাবি যুক্তরাষ্ট্রের। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা, শিগগিরই আসতে পারে সিদ্ধান্ত, জানালেন ট্রাম্প। এবার হোয়াইট হাউসের নর্থ লনে হঠাৎ বন্দুকধারীর হামলা, সিক্রেট সার্ভিসের পাল্টা আক্রমণে শুটারের মৃত্যু, এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা জারি। যুক্তরাষ্ট্রে চলছে ভারতীয় কর্মীদের দেদারসে গণছাঁটাই, নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন চাকরি খোঁজার নির্দেশ। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারে এমন পরিণতি, বলছেন বিশ্লেষকরা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বেশ কয়েকজন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলাফল নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে নানা বিশ্লেষণ চলছে, ঠিক তখনই ইসরায়েলের সাবেক এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সামনে আনলেন ভিন্নধর্মী এক মূল্যায়ন। তার দাবি, সাম্প্রতিক সংঘাতে কৌশলগতভাবে জয়ী হয়েছে ইরান। এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জিউরা আইল্যান্ড মনে করেন এই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশের জন্য কঠিন বাস্তবতা তৈরি করেছে। ইসরায়েলের চ্যানেল 12 কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটাই স্পষ্ট বিজয়। আইল্যান্ডের ভাষ্য অনুযায়ী পুরো সংঘাতের সময় ইরানের নেতৃত্ব অটুট ছিল এবং দেশটি নিজেদের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের অবস্থান আরো শক্ত হয়েছে বলেও মনে করেন তিনি। তার মতে এই পরিস্থিতিতে ওয়াশিংটন এখন স্পষ্ট চাপের মুখে রয়েছে। চলমান কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য এখন সংঘাত থামানো, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা নয়। আইল্যান্ড এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশের জন্যই অস্বস্তিকর বলে উল্লেখ করেন। এদিকে তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনীতি ও শক্তির ভারসাম্য নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করার জন্য যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক বা MOU নিয়ে প্রায় চূড়ান্তভাবে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতাদের সঙ্গে ফোন আলাপের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে, তবে এটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা এবং অন্যান্য দেশ মিলে সম্পন্ন করবে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি আলাদাভাবে কথা বলেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়ে এখন আলোচনা করা হচ্ছে এবং শিগগিরই ঘোষণা দেয়া হবে। তেহরানের কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন, কারণ এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র দুইবার ইরানে সামরিক হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস চেক পয়েন্টে নাসির বেস্ট নামে এক ব্যক্তি আকস্মিকভাবে গুলি ছুড়লে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে উদ্দেশ্য করে পাল্টা গুলি চালায় এবং এতে নিহত হন সেই বন্দুকধারী। সন্ধ্যা 6টার পর সন্দেহভাজন নাসির ওয়াশিংটন ডিসির 17তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউ এর সংযোগস্থলে একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের কাছে এসে ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং চেকপয়েন্টে পৌঁছে তিনি তা বের করেন। এ সময় এজেন্টরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হন এক পথচারীও, তবে তিনি সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে নাকি পরবর্তী পাল্টাপাল্টি গুলির সময় আহত হয়েছেন তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। ঘটনার পরপরই হোয়াইট হাউস জুড়ে কঠোর নিরাপত্তা জারি করে লকডাউন ঘোষণা করা হয়। এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে ট্রাম্পের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের অবস্থা নিয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেট ঘটনাস্থল থেকে জানান, হোয়াইট হাউসের নর্থ লনে 30টিরও বেশি গুলির শব্দ শোনা গেছে। এর আগে গত 26 এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। তার 1 মাস পার না হতেই নতুন করে এই ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে ব্যয় কমানো এবং নতুন প্রযুক্তি নির্ভর কার্যক্রমে জোর দেওয়ার কারণে বড় পরিসরে কর্মী ছাঁটাই চলছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে H-1B ভিসায় কর্মরত ভারতীয় পেশাজীবীদের ওপর। চাকরি হারানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন চাকরি না পেলে দেশ ছাড়ার ঝুঁকিতে পড়েছে অনেকেই। ফলে হাজারো ভারতীয় পরিবার এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি দ্রুত বিস্তারের কারণে কর্মী চাহিদা ধরন বদলে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান এখন কম জনবল দিয়ে বেশি কাজ করার কৌশল গ্রহণ করেছে। H-1B ভিসাধারীদের ক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল, কারণ তাদের ভিসা নিয়োগকারী প্রতিষ্ঠানের স্পন্সরশিপের সঙ্গে যুক্ত। চাকরি চলে গেলে নতুন প্রতিষ্ঠানের অধীনে দ্রুত কাজ না পেলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকা কঠিন হয়ে পড়বে। তবে বর্তমান বাজারে নতুন চাকরি পাওয়া আগের তুলনায় অনেক কঠিন হয়ে উঠেছে। এই সংকট শুধু পেশাজীবীদের চাকরি জীবনেই নয়, প্রভাব পড়েছে তাদের পারিবারিক জীবনেও। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ভারতীয় দীর্ঘদিন ধরে সেখানে পরিবার গড়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু চলমান ছাঁটাই পরিস্থিতি সেই স্বপ্নেও অনিশ্চয়তা তৈরি করেছে। স্পেনের রাজধানী মাদ্রিদ শনিবার ছিল উত্তেজনা আর ক্ষোভে ভরা। শহরের প্রধান সড়ক জুড়ে হাজার হাজার মানুষ নেমে আসে সরকার বিরোধী বিক্ষোভে। কারো হাতে স্পেনের লাল সোনালী পতাকা, কারো হাতে লেখা আর নয় পদত্যাগ চাই। বিকেলের দিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন একদল বিক্ষোভকারী প্রধানমন্ত্রী পেড্রো সানচেসের সরকারি বাসভবন মনগ্লোয়া প্যারিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে হয় দাঙ্গা পুলিশকে। শুরু হয় ধাক্কাধাক্কি ও সংঘর্ষ, আর এতে অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হন এবং 3 জনকে আটক করা হয়। মার্চ ফর ডিগনিটি নামের এই কর্মসূচি আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। আয়োজকদের অভিযোগ, একের পর এক দুর্নীতির অভিযোগে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। তাই তারা আগাম নির্বাচন এবং প্রধানমন্ত্রী সানচেসের পদত্যাগ দাবি করেছেন। বিক্ষোভে অংশ নেয় বিরোধী দল পিপলস পার্টি পিপি এবং কট্টর ডানপন্থী ফক্স পার্টির নেতারা। ফক্স নেতা সান্তিয়াগো আবাসকাল বলেন, সরকারের আশেপাশে এখন এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যার বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই। সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগ ঘিরে স্পেনের রাজনীতি অস্থির হয়ে উঠেছে। গত সপ্তাহে দেশটির একটি আদালত সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরের বিরুদ্ধে প্রভাব খাটানো ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের ঘোষণা দেয়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে প্রধানমন্ত্রী সানচেসের স্ত্রী বেগুনিয়া গোমেজের বিরুদ্ধেও দুর্নীতি তদন্ত শুরু হয়। তখন সানচেস সাময়িকভাবে পদত্যাগের কথা ভেবেছিলেন, তবে পরে তিনি প্রকাশ্যে বলেন তার পরিবারকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে এবং এসব অভিযোগের পিছনে কট্টর ডানপন্থীদের চাপ রয়েছে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 23 মে সকালে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা হয়ে নয়াদিল্লিতে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন রুবিও। এমন একটা সময়ে এই দুই নেতার সাক্ষাৎ হলো যখন তীব্র জ্বালানি সংকটের মুখোমুখি পুরো বিশ্ব। আর এই সময়ে কেন এই সফর এত গুরুত্বপূর্ণ? কেনই বা জ্বালানি নিরাপত্তা এখন দিল্লির মূল এজেন্ডা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি পারস্য উপসাগরের অত্যন্ত সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালীকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয় এই সরু পথ দিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে এখন প্রণালীটি কার্যত বন্ধ রেখেছে তেহরান। ফলে স্থবির হয়ে পড়েছে জ্বালানি পরিবহন। এখানেই বড় ধাক্কা খেয়েছে ভারত। নিজেদের জ্বালানি চাহিদার 80%-এরও বেশি আমদানি করতে হয় দিল্লিকে। এর প্রায় অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। ফলে হরমুজ বন্ধ থাকায় ভারতের জ্বালানি নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। বৈঠক শেষে রুবিওর মুখপাত্র জানান, বৈশ্বিক জ্বালানি বাজার জিম্মি করার সুযোগ পাবে না ইরান। তাদের এই প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াবে ওয়াশিংটন। এছাড়া ভারতের চাহিদা অনুযায়ী জ্বালানি পণ্য সরবরাহের ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে ভারতে জ্বালানি আমদানি বাড়লে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমার সুযোগ দেখছেন বাজার বিশ্লেষকরা। 2025 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $58.2 বিলিয়ন, যা আগের বছরের চেয়ে অন্তত 27% বেশি। এই বিশাল ঘাটতি নিয়ে বরাবরই বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন,
এর সমাধান খুব একটা সহজ নয়। টেক্সাস বা মার্কিন বন্দরগুলো থেকে ভারতে জ্বালানি পরিবহন করা অত্যন্ত দীর্ঘ এবং ব্যয়বহুল। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির অধ্যাপক বিনীত প্রকাশ মনে করেন, ইরান সংকটে দ্রুত কোনো সমাধান না হওয়ায় জ্বালানি নিরাপত্তাই এই সফরের মূল চালিকা শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে রুশ তেল কেনার ক্ষেত্রে কিছুটা ছাড় দিলেও ওয়াশিংটনের কাছ থেকে আরও বড় কোনো সুবিধা আদায়ের চেষ্টা করবে দিল্লি। দীর্ঘ 10 মাসের অচলাবস্থার পর চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর পারস্পরিক শুল্ক 50% থেকে কমিয়ে প্রথমে 18% এবং পরে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর 10% নামিয়ে আনে। এই সিদ্ধান্তের নেপথ্যে ছিল 2026 ফেব্রুয়ারির একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি, যেখানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন জ্বালানি, বিমান ও প্রযুক্তি পণ্য আমদানির প্রতিশ্রুতি দেয়। তবে এই বিশাল অঙ্কের হিসাব নিয়ে বাণিজ্য বিশেষজ্ঞদের মনে সন্দেহ রয়েছে, কারণ ট্রাম্পের নানা ঘোষণার বিপরীতে ভারতের বড় কোনো দৃশ্যমান বিনিয়োগ এখনো দেখা যায়নি। যেমন টেক্সাসে $300 বিলিয়ন ব্যয়ে তেল শোধনাগার তৈরিতে রিলায়েন্সের সমর্থনের কথা ট্রাম্প ঘোষণা করলেও রিলায়েন্সের প্রধান মুকেশ আম্বানি এই বিষয়ে সম্পূর্ণ নীরব। তা সত্ত্বেও 2026 সালের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভারতের রপ্তানি $87.3 বিলিয়ন স্থিতিশীল রয়েছে, যা শুল্ক হ্রাসের একটি ইতিবাচক প্রভাব। বাণিজ্যিক হিসেব নিকেশের বাইরে এই সফরের ওপর ছায়া ফেলছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিও। গত বছরের সংক্ষিপ্ত ভারত পাকিস্তান সংঘাতের অবসান কে ঘটিয়েছে তা নিয়ে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে এক ধরনের টানাপোড়েন রয়েছে। ট্রাম্পের দাবি তিনি দুই প্রতিবেশীর মধ্যে শান্তি বজায় রেখেছেন, কিন্তু ভারতের স্পষ্ট নীতি হলো এখানে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেওয়া হবে না। তার উপর পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে ট্রাম্প যেভাবে প্রকাশ্যে প্রিয় ফিল্ড মার্শাল বলে সম্বোধন করেছেন তা দিল্লিকে অসন্তুষ্ট করেছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত থাকায় মার্কিন স্বার্থেই ইসলামাবাদকে পাশে রাখছে ওয়াশিংটন। আগামী 26 মে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, যেখানে যোগ দেবেন মার্কো রুবিও। একসময় চীনের আধিপত্য ঠেকাতে ট্রাম্প কোয়াড নিয়ে ব্যাপক আশাবাদী থাকলেও সাম্প্রতিক সময়ে তার শীতল প্রতিক্রিয়ার কারণে অনেকেই বলছিলেন এই জোট এখন লাইফ সাপোর্টে রয়েছে। ওয়াশিংটন হয়তো বুঝতে পেরেছে চীনকে সহজে দমানো যাবে না, তাই দিল্লির বৈঠকটি কোয়াডকে পুনরুজ্জীবিত করার একটি বড় পরীক্ষা। ভারতের জন্য এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2026 সেপ্টেম্বরে ভারত আয়োজন করতে যাচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন, যেখানে রাশিয়া ও চীনের পাশাপাশি নতুন সদস্য হিসেবে থাকছে ইরান এবং সৌদি আরব। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত দর কষাকষি, সব মিলিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এই দিল্লি সফর ভারতের কূটনীতির জন্য এক মস্ত বড় পরীক্ষা। ওয়াশিংটনের হাত ধরে ভারত কি পারবে তার জ্বালানি সংকট কাটিয়ে উঠতে, নাকি সুরক্ষাবাদী বাণিজ্যের বেড়াজালে আটকে থাকবে দুই দেশের সম্পর্ক? যুদ্ধ শুরুর পর কেটে গেছে প্রায় 3 মাস। যে যুদ্ধকে ট্রাম্প একটি স্বল্পমেয়াদী ও জাদুকরী বিজয় হিসেবে দেখাতে চেয়েছিলেন, তা এখন রূপ নিচ্ছে দীর্ঘমেয়াদী কৌশলগত ব্যর্থতায়। ওয়াশিংটনের দাবি অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী একের পর এক লক্ষ্য গুঁড়িয়ে দিলেও খোদ যুক্তরাষ্ট্রের ভেতরে এখন এক বিরাট প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরান যুদ্ধে হেরে যাচ্ছেন? হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলসের দাবি, মার্কিন সামরিক বাহিনী তাদের অপারেশন এপিক ফিউরিতে সব লক্ষ্য পূরণ করেছে। ট্রাম্পের কট্টর সমর্থক ও আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার গ্রের মতে, ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াটাই একটা কৌশলগত সাফল্য। ফলে উপসাগরীয় দেশগুলো চীনের কাছ থেকে দূরে সরে যুক্তরাষ্ট্রের আরো কাছে এসেছে। শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় দ্রুত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যায়, তাদের নৌবাহিনী একটা বড় অংশ ডুবে যায় এবং বহু শীর্ষ নেতা নিহত হন। ট্রাম্প ভেবেছিলেন সর্বোচ্চ 6 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে, কিন্তু যুদ্ধ চলছে এই দ্বিগুণ সময় ধরে। জবাবে হরমুজ প্রণালী অবরোধ করে বিশ্বের 1/5 তেল ও গ্যাস সরবরাহ আটকে দিয়েছে তেহরান। পাল্টা জবাব হিসেবে ইরানের সব বন্দর অবরোধ করলেও তেহরানকে নতি স্বীকার করাতে পারেনি ট্রাম্প। উল্টো বিশ্বজুড়ে জ্বালানির দাম এখন আকাশচুম্বী।
ইরানের বিরুদ্ধে হামলায় ট্রাম্পের লক্ষ্য ছিল তিনটি: ইরানের পারমাণবিক পথ বন্ধ করা, মার্কিন স্বার্থের উপর হুমকি কমানো এবং ইরানের শাসকদের উৎখাত করা। কিন্তু 3 মাস পর পরিস্থিতি বলছে ভিন্ন কথা। গত জুনে মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় মজুদ এখনো মাটির নিচে অক্ষত। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কড়া নির্দেশ, এই ইউরেনিয়াম কোনোভাবেই যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে না। বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধের পর ইরান এখন উত্তর কোরিয়ার মতো আত্মরক্ষার জন্য পারমাণবিক বোমা বানাতে আরো মরিয়া হবে। হামলায় পুরনো নেতারা মারা গেলেও ইরানের ক্ষমতায় এমন নতুন মুখ এসেছেন যারা পূর্বসূরিদের চেয়েও বেশি কট্টরপন্থী। হামলা চালানোর মতো যথেষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র এখনো তাদের হাতে আছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরান বুঝে গেছে মার্কিন হামলা সহ্য করেও তারা টিকে থাকতে পারে এবং বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে। ট্রাম্পের চেয়ে বেশি অর্থনৈতিক দুর্ভোগ সহ্য করতে রাজি তারা। এই যুদ্ধ এখন ট্রাম্পের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই বড় চাপ তৈরি করছে। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি ও জনমত নেতিবাচক হওয়ায় নভেম্বরে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টিও চাপে পড়েছে। তবে ট্রাম্পের সমর্থনে বিভাজন থাকলেও মাগা অনুসারীরা এখনো ট্রাম্পের পাশে আছেন। অন্যদিকে সমালোচনামূলক গণমাধ্যমগুলোকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করেন ট্রাম্প। সরাসরি এই যুদ্ধে যুক্ত হতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় মিত্ররা। এছাড়া চীন ও রাশিয়া এই সংঘাত থেকে কৌশলগত শিক্ষা নিচ্ছে। ইরানের মতো দেশ কিভাবে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় ব্যস্ত রাখতে এবং সামরিক চাপ তৈরি করতে পারে। আপাতত যুদ্ধবিরতি 6 সপ্তাহ কেটে গেলেও ট্রাম্পের হাতে কোনো সুনির্দিষ্ট সমাধান নেই। তাই প্রশ্ন উঠছে, ট্রাম্প কি পারবেন এই কৌশলগত ফাঁদ থেকে নিজেকে বিজেতা হিসেবে বের করে আনতে, নাকি ইরান যুদ্ধই হবে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্র্যাজেডি? পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সমঝোতায় আসতে 1 মাসেরও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অবশেষে সেই চেষ্টা আলোর মুখ দেখার ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তার দাবি, চলমান সংঘাত শেষ করতে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যার মধ্যে পুনরায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে। যদিও ট্রাম্পের দাবিকে অস্বীকার করছে ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ। ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে একটি শান্তি চুক্তির বিষয়ে বড় ধরনের সমঝোতা হয়েছে। এখন শুধু চূড়ান্ত কিছু বিষয় ঠিক করা বাকি। খুব শিগগিরই পুরো চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে। যদিও এই চুক্তিতে আর কি কি থাকছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। ট্রাম্পের এই দাবির পর ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, সম্ভাব্য সমঝোতায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাতেই থাকবে। ট্রাম্পের বক্তব্যকে তারা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেছে। এদিকে আলোচনার ব্যাপারে অবগত সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, প্রস্তাবিত কাঠামোটি 3 ধাপে বাস্তবায়ন হতে পারে। প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে হরমুজ সংকট সমাধান করা হবে। আর তৃতীয় ধাপে একটি বড় ধরনের সমঝোতার জন্য 30 দিনের আলোচনা শুরু হবে, যেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়ে কথা হবে। প্রয়োজনে সেই সময় আরও বাড়ানো যেতে পারে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর, তুরস্ক ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদাভাবে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। জানিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এসব দেশের নেতারা ট্রাম্পকে সম্ভাব্য সমঝোতা গ্রহণের জন্য উৎসাহ দিয়েছেন। আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালীতে তদারকির অধিকার, তাদের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। মার্কিন নৌ অবরোধ তাদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হলেও আর কখনো ইরানে হামলা হবে না এবং লেবাননের সংঘাত বন্ধের ওপর জোর দিচ্ছে তেহরান। অন্যদিকে ইরানের প্রধান আলোচক বাঘের গালিবাফের ভাষ্য, যুদ্ধবিরতির সময় ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা আবারও গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্র বোকামি করে আবার যুদ্ধ শুরু করলে এর পরিণতি আরও কঠোর ও তিক্ত হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীর অচল অবস্থা এবং বৈশ্বিক জ্বালানি পণ্যের বাজারে অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস খুঁজছে ভারত। এই পরিস্থিতিতে আবারও আলোচনায় ভেনেজুয়েলা। চলতি মাসে ভারতের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে দেশটি। জ্বালানি পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এপ্রিলের তুলনায় মে মাসে ভারতে ভেনেজুয়েলার তেল আমদানি বেড়েছে প্রায় 50%। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। সফরে তেল রপ্তানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন উঠছে, হরমুজ সংকটে ভেনেজুয়েলার তেল কি ভারতকে বাঁচাতে পারবে? দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের হিসাবে দেশটিতে প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় 17%। তবে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও বহু বছর ধরে দেশটির সংকটে রয়েছে তেল খাত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দেশটির তেল উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। 2007 সালে তেল শিল্পের বড় অংশকে জাতীয়করণ করেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট হুগো সাভেজ। এতে বিদেশি কোম্পানিগুলোর প্রভাব কমে যায় এবং আয়ের বড় অংশ সামাজিক কর্মসূচিতে ব্যয় করা শুরু হয়। পরে ধাপে ধাপে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যা দেশটির তেল রপ্তানি ও আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ প্রায় বন্ধ করে দেয়। বর্তমানে ভেনেজুয়েলার সক্রিয় বৃহত্তম তেল কোম্পানি মার্কিন জায়ান্ট শেভরন। রাষ্ট্রায়ত্ত কোম্পানি PDVSA এর সঙ্গে যৌথভাবে দৈনিক প্রায় 2.5 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে তারা। প্রায় 2 দশক পর আবারও ভেনেজুয়েলায় ফেরার আলোচনা চালাচ্ছে এক্সন মোবিল। ভারতে মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় অর্ধেকই উপসাগরীয় দেশগুলো থেকে হরমুজ প্রণালী হয়ে আসে। একই পথ দিয়ে আসে বিপুল পরিমাণ LNGও। কিন্তু ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী এখন কার্যত অচল। ফলে এখন বড় ধরনের জ্বালানির ঝুঁকির মুখে ভারত। 7 বছর পর সম্প্রতি ইরান থেকে সীমিত পরিসরে তেল আমদানি শুরু করেছিল ভারত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ার পর এপ্রিল মাসে সেই আমদানি পুনরায় শুরু হয়। কিন্তু চলমান সংঘাত ও ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধের কারণে মে মাসে আবারও সেই সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময় সৌদি আরব থেকেও ভারতের তেল আমদানি কমেছে। এপ্রিল মাসে যেখানে দৈনিক প্রায় 6,70,000 ব্যারেল তেল আসতো, মে মাসে তা নেমেছে প্রায় 3,40,000 ব্যারেলে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে নৌ নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় কর্মকর্তারা। বর্তমানে ওই অঞ্চলে অন্তত 13টি ভারতীয় জাহাজ আটকে আছে বলে জানা গেছে। সম্প্রতি হরমুজ প্রণালী ও ওমান উপকূলের কাছে ভারত সংশ্লিষ্ট কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে। একটি ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ আগুন লাগার পর ওমানের জলসীমায় ডুবে যায়। হামলাটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়া থেকে বেশি তেল কেনা বাড়ায় ভারত। এর মাধ্যমে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ ওয়াশিংটনের। তবে ইরান যুদ্ধ শুরুর আগে রুশ তেলে নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে তেল কেনা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র। 23 থেকে 26 মে পর্যন্ত ভারত সফর করবেন মার্কো রুবিও। সফরে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। রুবিও বলেছেন, ভারত যত বেশি জ্বালানি কিনতে চাইবে, যুক্তরাষ্ট্র তত বেশি বিক্রি করতে প্রস্তুত। তার মতে ভেনেজুয়েলার তেল নিয়েও বড় সুযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রভাব কমানো এবং ভেনেজুয়েলার জ্বালানি খাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। জ্বালানি বাণিজ্যে ভারত ভেনেজুয়েলার সম্পর্ক নতুন নয়। 2008 সালে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ শুরু করে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ONGC। 2010 সালে ভারতীয় কনসোর্টিয়াম ওরিনাকো অয়েল বেল্টের কারাবোবো 1 প্রকল্পে অংশীদারিত্ব পায় ভেনেজুয়েলা। 2012 সালে চীনকে ছাড়িয়ে এশিয়ায় ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ক্রেতা হয়ে ওঠে ভারত। 2019 সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কঠোর হওয়ার আগে ভারতে অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ভেনেজুয়েলা। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের গুজরাটের জামনগর রিফাইনারিতে ভেনেজুয়েলার অতি ভারী ও সালফার সমৃদ্ধ অপরিশোধিত তেল দক্ষতার সঙ্গে পরিশোধন করা যায়। তবে ভারতের সব রিফাইনারি এই ধরনের ভারী তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম নয়।
তারপরও 2026 সালের মে মাসে ভারতকে দৈনিক প্রায় 4,17,000 ব্যারেল তেল সরবরাহ করেছে ভেনেজুয়েলা, যা এপ্রিল মাসে ছিল প্রায় 2,83,000 ব্যারেল। এর আগে 9 মাস ভেনেজুয়েলা থেকে কোনো তেল আমদানি করেনি মোদী সরকার। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও ভারতের মোট অপরিশোধিত তেল আমদানি বেড়ে দৈনিক প্রায় 49 লাখ ব্যারেলে পৌঁছেছে। এই পরিস্থিতিতে দেলসি রদ্রিগেজ ও মার্কো রুবিওর ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এই সফর ভবিষ্যতে ভারত ভেনেজুয়েলা তেল বাণিজ্য আরও বাড়ানোর পথ তৈরি করতে পারে। 23 মে রাত থেকে 24 মের ভোর, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের এলাকা কেঁপে উঠল একের পর এক ভয়াবহ বিস্ফোরণে। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো অঞ্চল। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো এই রাতটিকে বর্ণনা করেছেন একটি ভয়াবহ রাত হিসেবে। কিন্তু হঠাৎ কেন রাশিয়ার এই তীব্র আক্রমণ? হামলার কারণই বাকি। গত 22 মে রুশ অধিকৃত পূর্ব ইউক্রেনের স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে হঠাৎ হামলা চালায় ইউক্রেন, যেখানে মৃত্যু হয় 18 জনের। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে প্রতিশোধের হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্বীকারোক্তিতে বলা হয়, রাশিয়ার একটি এলিট সামরিক ইউনিট লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, কোনো সাধারণ ছাত্রাবাসে নয়। ওই ঘটনার 24 ঘন্টা পার না হতেই কিয়েভে আছড়ে পড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেস্কো জানান, রাজধানী কিয়েভে একটি ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। কিয়েভের 40টিরও বেশি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে আবাসিক ভবন, গুদাম ঘর, সুপারমার্কেট এবং শপিং সেন্টারে আগুন ধরে যায়। সেন্ট্রাল শেপচেনকো জেলায় একটি 9তলা আবাসিক ভবনে আঘাত লাগার পর আগুনে পুড়ে একজন নিহত হন। এমনকি একটি স্কুলে বিমান হামলায় আশ্রয় কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে ভেতরে আটকে পড়েন বহু মানুষ। কিয়েভের আশেপাশের অঞ্চলে নিহত হয়েছেন আরো 2 জন। সব মিলিয়ে এই হামলায় 4 জন নিহত এবং 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে 3টি শিশুও রয়েছে। এই হামলার পেছনে সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে তা হলো একটি নাম, ওরেশনিক। হামলার ঠিক আগে ওরেশনিক নামের বিশেষ ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন পুতিন। তবে কিয়েভে করা হামলায় সেটি ব্যবহার হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি। পশ্চিমা ও ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, কিয়েভে হয়তো ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ওরেশনিক এমন একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিতে চলতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব। যদিও রাশিয়ার সর্বশেষ হামলায় ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি আসলেই ব্যবহার করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলা স্পষ্ট করে দিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এক নতুন এবং আরো বেশি ধ্বংসাত্মক মোড় নিতে যাচ্ছে, যেখানে শিকারে পরিণত হচ্ছেন সাধারণ বেসামরিক মানুষ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।